রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনকে একা ফেলে যাবে না তেহরান। ইয়েমেনের সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ, ঢাকায় সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত। এবং ভারতের অসমে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন মাত্র 4 জন, মুখ্যমন্ত্রীর হতাশা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে তার কঠোর নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সাথে ফোনালাপের সময় এই ঘোষণা দেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, চলমান কঠিন পরিস্থিতির মধ্যে ফিলিস্তিনিদেরকে একা ফেলে যাবে না ইরান। গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল যে ভয়াবহ গণহত্যা চালিয়েছে তার তীব্র নিন্দা করেন মাসুদ পেজেশকিয়ান। ইসরায়েলের ওই হত্যাযজ্ঞে 90 জন ফিলিস্তিনি শহীদ এবং 300-র বেশি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছে। ফোনালাপে পেজেশকিয়ান বলেন, এই ভয়াবহ অপরাধযজ্ঞ প্রমাণ করে ইহুদিবাদী ইসরায়েল গণহত্যা চালিয়ে যেতে চায় এবং তারা ফিলিস্তিনিদের মনোবল ভেঙে দিতে চেষ্টা করছে, কিন্তু তারা তা করতে পারবে না। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দেন, ফিলিস্তিনি সমস্যা যেহেতু মুসলিম বিশ্বের কেন্দ্রীয় সমস্যা, সে কারণে তার প্রশাসন ফিলিস্তিনি ইস্যুকে অগ্রাধিকারের শীর্ষে রাখবে। চলমান এই যুদ্ধ এবং গণহত্যা বন্ধের জন্য ইরান সবকিছু করবে বলেও মাসুদ পেজেশকিয়ান উল্লেখ করেন। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি এবং পশ্চিমাদের ধ্বংসাত্মক নীতি হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান তিক্ত ঘটনাবলীর মূল কারণ। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদি আল মাশহাতের সাথে এক টেলিফোন আলাপে এসব কথা বলেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নিরপরাধ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর গণহত্যা ও আগ্রাসন চালাচ্ছে তার বিপরীতে ইয়েমেনের জনগণ ও সরকার যে সমর্থন দিয়ে যাচ্ছে তার প্রশংসা করেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি বলেন, ইয়েমেনের জনগণ সমস্ত সাহস নিয়ে এই যুদ্ধে যুক্ত হয়েছে এবং তারা সম্পূর্ণভাবে আস্থা রাখে যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের জনগণ এবং অন্য সমস্ত মুক্তিকামী দেশ এই চরম দুঃসময়ে ফিলিস্তিনিদের জন্য ইয়েমেনের ভূমিকার প্রতি সমর্থন জানাবে। গাজার চলমান পরিস্থিতিতে যেসব মুসলিম দেশ ইসরায়েলের বিরুদ্ধে শুধুমাত্র সমালোচনা করছে এবং বিবৃতি দিচ্ছে তাদের কটাক্ষ করে পেজেশকিয়ান বলেন, তাদের স্বার্থ রক্ষার জন্যই শুধুমাত্র এই বিবৃতি দেয়া হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য পেজেশকিয়ানকে অভিনন্দন জানানোয় আনসারুল্লাহ নেতা মাশহাদকে কৃতজ্ঞতা জানান ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। তিনি আশা করেন ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেওয়া হবে এবং দেশটিতে শান্তি প্রতিষ্ঠা হবে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক বিবৃতিতে ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকার আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা সম্প্রতি যে গণহত্যা চালিয়েছে তার জবাবে এবং ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলি জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালানো হয়েছে। জেনারেল সারি বলেন, এডেন উপসাগরে MSC
ইউনিফিক নামে ইসরায়েলের একটি জাহাজে ইয়েমেনি সশস্ত্র বাহিনী যৌথভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। দ্বিতীয় অভিযানে ইসরায়েলের ভেতরে কয়েকটি সামরিক অবস্থানে সেনারা ড্রোন দিয়ে হামলা চালায়। ইসরায়েলের দক্ষিণে উম্মুল রাশ এলাকায় এ অভিযান চালানো হয় বলে তিনি জানান এবং সফলভাবে হামলার লক্ষ্য অর্জিত হওয়ার দাবি করেন জেনারেল সারি। তিনি সতর্ক করে বলেন, গাজা উপত্যকার উপর থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার এবং সেখানে বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত থাকবে। একই সাথে তিনি ফিলিস্তিনিদের জন্য সমস্ত আরব এবং মুসলিম দেশের সামরিক বাহিনীকে তাদের ধর্মীয়, নৈতিক এবং মানবিক দায়িত্ব পালনের জোর আহ্বান জানান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদ ইসরায়েল সম্প্রতি যে বর্বর গণহত্যা চালিয়েছে তার কঠোর নিন্দা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণ যে সীমাহীন দুর্ভোগ ও হত্যাযজ্ঞের মুখে রয়েছে সে সময় বিশ্ববাসীর নীরব থাকা উচিত হচ্ছে না। তিনি বলেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক বাহিনী গাজার খান ইউনুস শহরের আল মাওয়াসি শরণার্থী শিবিরে যে ভয়াবহ বোমা হামলার মাধ্যমে শত শত মানুষকে হত্যা করেছে তা গ্রহণযোগ্য হতে পারে না। আজ সকালে প্রেসিডেন্ট লুলা ডি সিলভার কার্যালয় থেকে এই বিবৃতি পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের আগ্রাসনে হাজার হাজার ফিলিস্তিনি জীবন দিয়েছেন। তবে এটা খুবই ভয়াবহ বিষয় যে ইসরায়েল সম্মিলিতভাবে ফিলিস্তিনি জনগণকে শাস্তি দিচ্ছে। ডি সিলভা বলেন, গাজার বহু মানুষকে নিরাপদ অঞ্চল ঘোষণা দিয়ে সেসব এলাকায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল। গণতান্ত্রিক বিশ্বের নেতা হিসেবে আমরা এই সীমাহীন হত্যাযজ্ঞের ব্যাপারে চুপ থাকতে পারি না। এর আগে গত ফেব্রুয়ারি মাসে লোলা ডি সিলভা সুস্পষ্ট করে বলেছিলেন, গাজা ইহুদিবাদী ইসরায়েল সরকার যা করছে তা কোনো যুদ্ধ নয়, এটা সরাসরি গণহত্যা। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ঢাকা, খুলনা, কুমিল্লা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের বিক্ষোভ হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় সন্ধ্যা 6টা পর্যন্ত 1.5 শতাধিক আহত হয়েছেন বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। তিনি হাসপাতালে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আজ সন্ধ্যা পর্যন্ত আহত অন্তত 155 জন চিকিৎসা নিয়েছেন। তিনি বলেন, আমাদের আন্দোলন দমন করার জন্য ছাত্রলীগ বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর হামলা করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল এলাকায় সংঘর্ষ চলছিল। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীরা দাবি আদায়ে নানা স্লোগান দিয়েছেন। বিক্ষোভ থেকে তারা দাবি তোলেন, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে। বিক্ষোভে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা নার্সিং কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী যোগ দেন। বিক্ষোভে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কে বলে রে রাজাকার, ধিক্কার ধিক্কার, প্রধানমন্ত্রী বক্তব্য প্রত্যাহার করতে হবে এ ধরনের নানা স্লোগান দেওয়া হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকেয়া হলের মেয়েদের মুখে রাজাকার স্লোগান শুনে দুঃখ পেয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও লাগে না। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn। ফিরছি বিশ্ব সংবাদে। ভারতের অসমে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ এর অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য গত 4 মাসে মাত্র 8 জন আবেদন করেছেন। আজ আক্ষেপের সুরে তথ্য জানিয়েছেন
রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা 2015 সালের আগে ভারতে এসেছেন, নাগরিকত্ব আইনের শর্ত মেনে আবেদন না করলে তাদের বিরুদ্ধে সরকার মামলা করবে, আর যারা 2015 সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে। অসমে বিভিন্ন সময় হিন্দু বাঙালিদের একটা বড় অংশের অনুপ্রবেশের কথা বলা হয়ে থাকে। অভিযোগ করা হয়ে থাকে বাংলাদেশ থেকে বাঙালি মুসলমানরা অবৈধভাবে অনুপ্রবেশ করেছে অসমে, এবং সেটি সেখানকার একটি বড় সমস্যা। তবে এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে বিভিন্ন মহল থেকে। এখন প্রশ্ন উঠেছে, সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ তে কেন এত কম সংখ্যক আবেদন পড়ছে? এর জবাবে হিমন্ত বলেন, অনেকেই নিজেদের নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত আছেন, প্রয়োজনে আদালতে তা প্রমাণ করবেন। মুখ্যমন্ত্রী বলেন, সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে 50 লক্ষ মানুষ নাগরিকত্ব পাবেন। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি সম্মেলন বয়কট করার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা পরিকল্পনা শুরু করেছেন। আগামী 28 ও 29 আগস্ট এই সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বুদাপেস্টে এই উচ্চ পর্যায়ের সম্মেলনটিকে ঠেকিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্য নিয়ে সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান রাশিয়া সফর করেন এবং সে সময় তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। কিন্তু অরবানের এই সফরকে ভালোভাবে দেখছেন না ইউরোপীয় নেতারা। মার্কিন গণমাধ্যম পলিটিকো বলছে, হাঙ্গেরিতে অনুষ্ঠেয় এই সম্মেলনের পরিবর্তে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একই সময়ে পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে একটি কাউন্সিল আয়োজন করার কথা বিবেচনা করছেন। এর মাধ্যমে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর আমন্ত্রণে অনুষ্ঠেয় সম্মেলন বয়কট করা সম্ভব হবে। এর মাধ্যমে ইউরোপীয় দেশগুলো অরবানকে শাস্তি দিতে চাইছেন বলে ধারণা করা হচ্ছে। ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। আজ সোমবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে। এরপর দেশটির সুপ্রিম কোর্ট পিটিআইকে নিষিদ্ধ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী। এর আগে পিটিআইকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছিল, তবে দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করা হয়নি। ফিলিস্তিনের ক্রীড়া বিষয়ক কর্মকর্তারা ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইহুদিবাদীদের ব্যাপক হত্যাযজ্ঞের খবর দিয়েছেন। এ সম্পর্কে আজকের দৃষ্টিপাতে শুনুন একটি সংবাদ ভাষ্য। শুনুন সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়। ফিলিস্তিনের ক্রীড়া বিষয়ক কর্মকর্তারা ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইহুদিবাদীদের ব্যাপক হত্যাযজ্ঞের খবর দিয়েছেন। খেলোয়াড় ও ক্রীড়ামোদী ব্যক্তিরা প্যারিস গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠানের জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন গাজায় ফিলিস্তিনি খেলোয়াড়দের উপর ইসরায়েলি গণহত্যার সর্বসাম্প্রতিক বর্বর ও দানবীয় অধ্যায় শুরু হওয়ার খবর। আগামী 26 জুলাই এই বিশ্ব অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে। পার্স টুডে জানিয়েছে, ফিলিস্তিন জাতীয় অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট জিব্রাইল রাজাব বলেছেন, গত 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে 400 ফিলিস্তিনি খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া কর্মকর্তা হতাহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টা অলিম্পিকে প্রতিদ্বন্দ্বিতাকারী সংগ্রামী ফিলিস্তিনি দৌড়বিদ মাজিদ আবু মেরাহিল জুন মাসে মারা যান। তিনি কিডনির অচলতাজনিত অসুস্থতায় ভুগছিলেন। ইসরায়েলি আগ্রাসনে গাজার বেশিরভাগ হাসপাতাল ধ্বংস হয়ে যাওয়ায় এবং চিকিৎসা সেবার অভাবে মেরাহিল মারা যান। ফিলিস্তিনের ফুটবল ফেডারেশনও জানিয়েছে, বিশিষ্ট ফিলিস্তিনি ফুটবলার আহমদ আবুল আতাও তার পরিবারের সব সদস্য গত জুন মাসে ইসরায়েলি বিমান হামলায় শহীদ হয়েছেন। তিনি গাজার আল আহলি ক্লাবের খেলোয়াড় ছিলেন। আবুল আতার স্ত্রী ছিলেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। ইসরায়েলি বিমান হামলায় তার স্ত্রী ও 2 সন্তানও শহীদ হন। এছাড়াও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় বিচারক বা রেফারির ভূমিকা পালনকারী ফিলিস্তিনি ক্রীড়া ব্যক্তিত্ব হানি মাসমা ইসরায়েলি বিমান হামলায় মারাত্মকভাবে আহত হয়ে শাহাদাত বরণ করেন। ফিলিস্তিনি ক্রীড়াবিদদের বিরুদ্ধে ইসরায়েলি পৈশাচিকতা এমন সময় ঘটছে যখন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ও ফেডারেশনগুলো এইসব ক্রীড়াবিদদের সমর্থনে কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না। এর আগে রাশিয়ার ক্রীড়াবিদরা ইউক্রেন যুদ্ধের কারণে অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন। এদিকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলো থেকে বহিষ্কারের গণদাবি ক্রমেই জোরদার হচ্ছে।
আন্তর্জাতিক ফুটবল সহ অলিম্পিক গেম থেকে ইসরায়েলকে বহিষ্কারের ন্যায্য দাবি নিয়ে অনেকেই নানা আবেদনপত্রে স্বাক্ষর দিচ্ছেন। তারা বৈশ্বিক বা আন্তর্জাতিক ক্রীড়া প্রতিষ্ঠানগুলোর দ্বিমুখী নীতিরও প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন, ইউক্রেনের উপর হামলার কারণে যদি রাশিয়াকে আন্তর্জাতিক নানা ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়, তাহলে ৭৫ বছর ধরে দখলদারিত্ব, গণহত্যা, বিশেষ করে বর্তমানে গাজায় পৈশাচিক গণহত্যা চালানোর দায়ে কেন ইসরায়েলকেও আন্তর্জাতিক খেলাধুলা থেকে বহিষ্কার করা হবে না? আন্তর্জাতিক কূটনীতিক অঙ্গনের মতো ক্রীড়া অঙ্গনেও ইহুদিবাদী ইসরায়েলকে বর্ণবাদের দায়ে ও দখলদারিত্বের দায়ে একঘরে বা বয়কট করার চেষ্টা চালানো উচিত বলে নিরপেক্ষ ও মানবতাবাদী বিশ্লেষকরা মনে করছেন। এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকাকে বয়কট করার দৃষ্টান্তের মতো পদক্ষেপের পুনরাবৃত্তি করা যেতে পারে বলে তারা মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে পশ্চিমা সরকারগুলোর সর্বাত্মক সহায়তা ও সমর্থন নিয়ে পশ্চিম তীর ও গাজায় মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের উপর গণহত্যা অভিযান চালিয়ে যাচ্ছে। এর জবাবে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ও লেবানন, ইরাক, ইয়েমেন ও সিরিয়ার প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলের এসব অপরাধ যজ্ঞের প্রতিশোধ নেবে বলে ঘোষণা করেছে। ইসরায়েলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনি শহীদ ও ৮৭,০০০-এরও বেশি আহত হয়েছে। এদের বেশিরভাগই শিশু ও নারী। নিখোঁজ রয়েছেন আরও ১ লাখ। ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে ১৯১৭ সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে ১৯৪৮ সালে ইসরায়েল তার আনুষ্ঠানিক অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার ও গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখলে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশ্বের কয়েকটি দেশ ইসলামী জনশাসনতান্ত্রিক ইরানের দাবির সঙ্গে সুর মিলিয়ে ইসরায়েলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার ও ইহুদিদেরকে তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবি জানাচ্ছে। এবার বিশ্ব সংবাদের প্রধান প্রধান অংশ আরেকবার জানিয়ে দিচ্ছি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কঠিন পরিস্থিতিতে ফিলিস্তিনকে একা ফেলে যাবে না তেহরান। ইয়েমেনের সামরিক বাহিনী নতুন করে ইহুদিবাদী ইসরায়েলের বাণিজ্যিক জাহাজ এবং সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। বাংলাদেশে চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভ। ঢাকায় সংঘর্ষে বহু শিক্ষার্থী আহত। ভারতে অসমে চালু হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন মাত্র ৪ জন। মুখ্যমন্ত্রীর হতাশা। পাকিস্তানে ইমরান খানের দল পিটিআই নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটির সরকার। আজ ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার মামলা করবে আর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।